আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম ডক্টর আব্দুল করিমের লেখা ঢাকাই মসলিন। আজকে আমাদের প্রথম পর্ব হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা ভূমিকা পর্বটি শেষ করেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে মসলিনের ঐতিহাসিক পটভূমিকা, সে ব্যাপারটি দেখব। তার আগে বলে রাখি, দেশের যে বর্তমান অবস্থা, মানে খুবই অরাজকতার সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চাই না। এই ব্যাপারগুলো নিজের নিরাপত্তার হুমকি থেকে যায় আর কি। যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করতে চাই না। তবে যা হচ্ছে এগুলো আসলে মেনে নেওয়া যায় না। একটা বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যে গড়াটা খুবই টাফ হয়ে যাবে। এবং আমার যা মনে হচ্ছে, আমাদের এই ঘটনাগুলো সারা বিশ্বের কাছেই খুব ইতিবাচক প্রভাব পড়বে না আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে। ইতিমধ্যে আমরা দেখেছি ইউরোপের মধ্যে অবৈধ অভিবাসন যে প্রক্রিয়া, সেখানে বিশেষ কড়াকড়ি আরোপ হচ্ছে, আরও নানান যে ব্যাপারে। তবে আমি জানি না আমাদের আসলে কি সংযত থাকার ব্যাপারটা আমাদের মধ্য থেকে অনেকটাই বিলুপ্ত প্রায় যেমন হয়ে যাচ্ছে। আমরা কেমন একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, মানে খুবই খুবই চরম অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছি। নানান নিউজ দেখে ভিতরে শান্তি আর থাকছে না। যাই হোক, তারপরও চেষ্টা করছি, যে কাজটি হাতে নিয়েছি সেটি চালিয়ে যাওয়ার জন্য। এই ব্যাপারগুলো কোনোভাবেই কাম্য নয়। একটি মানবিক মানুষ হওয়ার জন্য আপনাকে যে কোনো মতকেই শ্রদ্ধা সম্মান দিতে হবে। আমাকে যারা গালিগালাজ করে, ইতিমধ্যে আমি যখন বিশেষ করে সিগমুন্ড ফ্রয়েডের বইটা আমি পাঠ করছিলাম, সেটার মধ্যে বেশ কিছু আমি গালমন্দ পেয়েছি। কি আসলে বিষয়, মানে আসলে কি বলবো, এদের ব্যাপারে কি বলবো, যারা গালমন্দ করে এদের আলাদা এরা একটা গ্রুপ। যাই হোক, এদের ব্যাপারে আমরা মাথা না ঘামাই। একটু বাজে পেঁচাল পারলাম, যার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত ও বিব্রত, কারণ এই ব্যাপারগুলো আসলে ভালো লাগে না। তবু যাই হোক, আমি দুঃখিত। আমরা মূল পাঠে শুরু করি। ঐতিহাসিক পটভূমিকা। এককালে ঢাকাই মসলিনের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। এই অঞ্চলের বেশিরভাগ লোক হয় তাঁতশিল্পে আত্মনিয়োগ করে বা বস্ত্র ব্যবসায় লিপ্ত হয়ে বেশ দুপয়সা অর্জন করত। ঢাকাই মসলিন এশিয়া ও ইউরোপের বিভিন্ন ব্যবসা কেন্দ্রে প্রায় একচেটিয়া অধিকার বিস্তারে সমর্থ হয়। এমনকি আরব বণিকদের মারফত উত্তর আফ্রিকায়ও প্রভাব বিস্তার করেছিল। পরবর্তীকালে দলে দলে ইউরোপীয় বণিকরা এবং ইউরোপীয় বণিক কোম্পানিরা এদেশে আসতে শুরু করে এবং ঢাকাই মসলিন ইউরোপে এত অধিক পরিমাণে রপ্তানি হতে থাকে যে লন্ডন, প্যারিস ও আমস্টারডাম ইত্যাদি বাণিজ্য কেন্দ্রসমূহেও ইহা প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। সেকালে ঢাকাই মসলিন অন্যতম অত্যাশ্চর্য পণ্য হিসাবে গণ্য ছিল। কথাটা অতিরঞ্জন বলে মনে হবে, কিন্তু মসলিন সম্পর্কে ইউরোপীয় প্রত্যক্ষদর্শী লেখকেরা এত অধিক প্রশংসাসূচক উক্তি লিপিবদ্ধ করেছেন, যাতে মনে হয় কোনো অতিরঞ্জনই মসলিনের প্রাপ্য প্রশংসার সমকক্ষতা দাবি করতে পারে না। আমি লাইনটি আবার বলছি, কিন্তু মসলিন সম্পর্কে ইউরোপীয় প্রত্যক্ষদর্শী লেখকেরা এত অধিক প্রশংসাসূচক উক্তি লিপিবদ্ধ করেছেন, যাতে মনে হয় কোনো অতিরঞ্জনই মসলিনের প্রাপ্য প্রশংসার সমকক্ষতা দাবি করতে পারে না। 1851 সালের বিখ্যাত প্রদর্শনীর 1851 এক্সিবিশন অফ লন্ডন, এ সময় বিলাতের বিখ্যাত পত্রিকাগুলো ঢাকাই মসলিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে মসলিন প্রস্তুতকারী ঢাকাই তাঁতি সম্প্রদায়ও বাদ পড়ে না। বিলাতের ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে ঢাকাই মসলিন এখনও রক্ষিত আছে। আমাদের দেশের বনেদি পরিবারেও মসলিন রক্ষিত থাকা সম্ভব। সম্প্রতি ঢাকা মিউজিয়ামে মসলিন সংরক্ষণ করা হয়েছে। মসলিন শব্দের মূল নির্ণয় করা কঠিন। মসলিন ফার্সি শব্দ নয়, সংস্কৃত বা বাংলা তো নয়ই। হেনরি ইউল এবং এসি বার্নেল মনে করেন যে মসলিন শব্দ মসুল নাম থেকে উদ্ভূত। মসুল বর্তমান ইরাকের অন্তর্গত বিখ্যাত ব্যবসা কেন্দ্র। যেহেতু মসুল এলাকায় পুরাকালে উৎকৃষ্ট ধরনের বস্ত্র তৈরি হতো, হয়তো ইউরোপীয়রা সূক্ষ্ম সুতি বস্ত্রকে সাধারণভাবে মসুলি বা মসুলিন বা মসলিন নামে অভিহিত করত। পরে ঢাকার সূক্ষ্ম বস্ত্রের সন্ধান পেলে তারা তাকেও মসলিন নাম দেয়। এছাড়া মসুলকে মসলিন শব্দের মূল মনে করার আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয়া যায় না। মসলিন নাম যে ইউরোপীয়দের দেয়া তা মনে করার আরও কারণ আছে। প্রথমত, শুধু ঢাকার সূক্ষ্ম বস্ত্রকেই মসলিন বলা হতো না।
যে কোনো সূক্ষ্ম বস্ত্রকেই, যেমন গুজরাট, গোলকুন্ডা ইত্যাদি স্থানে প্রকৃত সূক্ষ্ম বস্ত্রকেও মসলিন নামে অভিহিত করা হতো। দ্বিতীয়ত, মসলিন নাম দেশজ নয়। প্রাক মুসলমান আমলে ঢাকার সূক্ষ্ম বস্ত্রের নাম কী ছিল সঠিক বলা যায় না। মুসলমান আমলে রং, আকার, সাইজ এবং বুনন প্রণালীর বিভিন্নতা হেতু ঢাকায় প্রস্তুত সুতি কাপড় বিভিন্ন নামে অভিহিত ছিল, যেমন আবি রওয়ানা, শবনম, জামদানি ইত্যাদি। এদের মধ্যে সূক্ষ্মতম বস্ত্র যা মুঘল সম্রাটের জন্য নির্দিষ্ট করা ছিল তার নাম ছিল মলবুল খাস। পরে একে মলমল খাস নাম দেয়া হয়েছিল, কিন্তু ঢাকার সুতি বস্ত্র কোনো এক নামে পরিচিত ছিল কিনা আমাদের জানা নাই। সুতরাং মনে হয় মসলিন নাম বিদেশিদের দেয়া এবং ইউল ও বার্নেলের অভিমত উপেক্ষা করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। ঢাকার ইতিহাস 400 বছরের বেশি পুরনো নয়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে 1610 সালে বাংলার সুবাদার ইসলাম খান চিশতি রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করার পর থেকে ঢাকা ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে। সুতরাং ঢাকায় মসলিনের উল্লেখ মুঘল আমলের আগে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের, বিশেষ করে পূর্ব বাংলার সুতি বস্ত্রের ইতিহাস অনেক পুরনো। শরণাতীত কাল থেকে এর উল্লেখ পাওয়া যায়। কেউ কেউ মনে করেন যে রোমান আমলে এবং পেরিপলাস ও টলেমির যুগে বাংলাদেশের বস্ত্রশিল্পের সুনাম ছিল এবং এদেশীয় সুতার কাপড় রোম সাম্রাজ্যে এবং মিশর প্রমুখ দেশে রপ্তানি করা হতো। এর সপক্ষে কোনো অকাট্য প্রমাণ পাওয়া না গেলেও প্রাক মুসলমান যুগে যে বাংলাদেশে অত্যন্ত সূক্ষ্ম ও মিহি সুতি বস্ত্র তৈরি হতো তা বিনা দ্বিধায় বলা যায়। নবম শতকে লিখিত আরব ভৌগোলিক সোলাইমানের সিলসিলাত উ তাওয়ারিখে রুমি নামক এক রাজ্যের বিবরণ পাওয়া যায়। সেখানে এমন সূক্ষ্ম ও মিহি সুতি বস্ত্র পাওয়া যেত যে 40 হাত লম্বা ও 2 হাত চওড়া, উহার এক টুকরো কাপড় একটি ছোট্ট আঙ্গুরিয়ের ভিতর দিয়ে অনায়াসে নড়াচড়া করা যেত এবং এই রকম সূক্ষ্ম বস্ত্র তিনি আর কোথাও দেখেননি। রুমি রাজ্যকে বাংলাদেশের সঙ্গে অভিন্ন মনে করা হয়। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে আগত মরক্কো দেশীয় মুসলমান পর্যটক ইবনে বতুতা সোনারগাঁওয়ে সুতি বস্ত্রের বিশেষ প্রশংসা করেন। পঞ্চদশ শতকে চীনা লেখকরাও বাংলাদেশের সুতি বস্ত্রের ভূয়সী প্রশংসা করেন। তারা নিম্নলিখিত কয়েক প্রকারের সুতি বস্ত্রের উল্লেখ করেছেন। পিপো, ইহা সুতি কাপড় এবং ইহা নানা রঙের হয়। ইহা দৈর্ঘ্যে 56 ফুট এবং প্রস্থে 3 ফুট। ইহা ছাপা কাপড়ের মতো মসৃণ। ইহা আদার মতো হলুদ রঙের। ইহা দৈর্ঘ্যে 50 ফুট এবং প্রস্থে 4 ফুট। ইহার বুননি অত্যন্ত মিহি ও শক্ত ছিল। সানা পাফু, ইহা দৈর্ঘ্যে 30 ফুট এবং প্রস্থে 5 ফুট। কি পাই লি তালি, ইহা দৈর্ঘ্যে 60 ফুট এবং প্রস্থে 3 ফুট। ইহা পাতলা বুননি মোটা কাপড় ছিল। সা তা উল, ইহা পাগড়ির জন্য ব্যবহৃত হতো। ইহা হয় দৈর্ঘ্যে 40 ফুট এবং প্রস্থে 5 ইঞ্চি ছিল বা দৈর্ঘ্যে 4 ফুট এবং প্রস্থে 2.5 ফুট ছিল। মা হা মা লি, ইহা দৈর্ঘ্যে 20 ফুট এবং প্রস্থে 4 ফুট। চীনা লেখকেরা বাংলাদেশের সিল্কের তৈরি বস্ত্রশিল্পেরও উল্লেখ করেছেন। 16 শতকের শেষ পাদে আগত ইংরেজ পরিব্রাজক রাল্ফ ফিচ এবং বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজলও সোনারগাঁওয়ে প্রস্তুত মসলিনের বিশেষ প্রশংসা করেছেন। 16 শতকের প্রথম দিকে আগত পর্তুগিজ পর্যটক ডুয়ার্টে বারবোসাও বাংলাদেশের সুতি বস্ত্রের কিঞ্চিত বিবরণ দিয়েছেন। তিনি বিশেষ করে কয়েক প্রকারের কাপড়ের উল্লেখ করেছেন, যেমন এস্ত্রাবান্তে বা সরবন্দ বা শিরনাস্ত্র, মামুনা, দুগজা, চৌতারা, সিনাবাফা ইত্যাদি। সপ্তদশ শতকের প্রথম দিকেই ঢাকায় বাংলার রাজধানী স্থাপিত হয়। এরপর থেকে ইউরোপীয় বণিকরা ঢাকায় আসতে থাকে এবং তাদের বিবরণে ঢাকার মসলিনের ভূয়সী প্রশংসা পাওয়া যায়। সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপীয় বণিক কোম্পানির দলিল দস্তাবেজে এবং ওই সময়কার ইউরোপীয় লেখকদের বিবরণে ঢাকার মসলিন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। পলাশীর যুদ্ধের পরে ঢাকার মসলিন শিল্পের অবনতি ঘটে এবং 19 শতকের মাঝামাঝি সময় থেকে মসলিন শিল্প এক প্রকার বন্ধ হয়ে যায়। সুতরাং বলা যায় যে অতি পুরাকাল থেকে আরম্ভ করে বাংলাদেশের, বিশেষ করে পূর্ব বাংলার বস্ত্রশিল্প দেশ বিদেশে সুনাম অর্জন করে। ঢাকায় মুঘল রাজধানী স্থাপিত হওয়ার পর এবং মুঘলদের পৃষ্ঠপোষকতায় বস্ত্রশিল্প ঢাকা ও তার পার্শ্ববর্তী ব্যবসা কেন্দ্রসমূহে অসাধারণভাবে উন্নতি লাভ করে। ফলে ঢাকায় মসলিন দেশ বিদেশে প্রায় একচেটিয়া অধিকার বিস্তারে সমর্থ হয়। একথা নিঃসন্দেহে বলা যায় যে ঢাকায় মসলিন বাঙালিদের একান্ত গৌরবের বস্তু।
কিন্তু তা সত্ত্বেও ঢাকাই মসলিন এ যাবৎ আমাদের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেনি। এর কারণ হয়তো এই যে এ দেশে ঢাকাই মসলিন সম্পর্কে তথ্য প্রমাণ দুষ্প্রাপ্য। মুঘল যুগে লিখিত কোনো ইতিহাস গ্রন্থে প্রশংসাসূচক দু একটি বাক্য ছাড়া মসলিন সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। বিদেশি পর্যটকদের বিবরণে সামান্য কিছু তথ্য পরিবেশিত হলেও সেগুলোকে ভিত্তি করে মসলিনের কোনো ধারাবাহিক ইতিহাস রচনা করা সম্ভবপর নয়। ইউরোপীয় বণিক কোম্পানিদের দলিলপত্রে মসলিনের প্রকারভেদ, বিভিন্ন প্রকার মসলিনের মূল্য এবং মসলিনের ব্যবসা সম্বন্ধে কিছু জানা যায়। আমি লাইনটা আবার পড়ছি, আমি দুঃখিত। ইউরোপীয় বণিক কোম্পানিদের দলিলপত্রে মসলিনের প্রকারভেদ, বিভিন্ন প্রকারের মসলিনের মূল্য এবং মসলিনের ব্যবসা সম্বন্ধে অনেক কিছুই জানা যায়। মসলিনের বুনন প্রণালী সম্বন্ধেও কিছু কিছু জানা যায়, তবে তা এত অপর্যাপ্ত যে ব্যাপক গবেষণার পক্ষে বিশেষ সহায়ক নয়। সৌভাগ্যবশত ইংরেজ আমলের এমন কতগুলো দলিল এবং প্রকাশিত পুস্তক পাওয়া যায় যাদের সাহায্যে মসলিনের ইতিহাস রচনা করা সহজ হয়ে পড়ে। এসব দলিলাদির মধ্যে ঢাকায় নিযুক্ত ইংরেজ কালেক্টর, বিভাগীয় কর্মাধ্যক্ষ, প্রভিন্সিয়াল চিফ, বাণিজ্য বিষয়ক কর্মচারী, কমার্শিয়াল রেসিডেন্ট এবং শুল্ক বিভাগীয় অন্যান্য কর্মচারীদের রিপোর্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। মসলিনের বুনন প্রণালীও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি সরবরাহ করে। 1800 সালে জন টেলর নামক ঢাকাস্থ জনৈক ইংরেজ বাণিজ্য বিষয়ক কর্মচারী, কমার্শিয়াল রেসিডেন্ট, কলিকাতাস্থ বোর্ড অফ ট্রেড এর কাছে একখানি রিপোর্ট পেশ করেন। আমার জানা মতে ওই রিপোর্টই সর্বপ্রথম দলিল যার উপর ভিত্তি করে ঢাকাই মসলিন ইতিহাস বিষয়ে গবেষণা করা যায়। 1844 সালে ঢাকা বিভাগের তদানীন্তন অস্থায়ী কমিশনার ডানবারের লিখিত এক চিঠিতেও ঢাকাই মসলিনের ইতিহাস আলোচনা করা হয়েছে। এই চিঠির সর্বাধিক গুরুত্ব এই যে এতে মসলিন শিল্পের বিলুপ্তির কারণসমূহ আলোচিত হয়েছে। ইংরেজ রাজত্বের গোড়ার দিকে বাংলাদেশের বিভিন্ন সমস্যাদি আলোচনা করে কয়েকজন ইংরেজ ব্যবসায়ী ও কর্মচারী নিজ নিজ মতামত লিপিবদ্ধ করে কয়েকখানা পুস্তক রচনা করেন। এসব লেখকদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের সমস্যাদি, বিশেষ করে অর্থনৈতিক সমস্যাদি ব্রিটিশ পার্লামেন্টের গোচরীভূত করা। যেহেতু ঢাকাই মসলিন ইংরেজদের ব্যবসায়ে এক বিশিষ্ট স্থান অধিকার করেছিল, মসলিন উৎপাদন ও মসলিনের ব্যবসা সম্পর্কে এদের কোনো পুস্তকে অনেক তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এই পুস্তকগুলোর মধ্যে বোল্টের কনসিডারেশন অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের নাম সর্বপ্রথম উল্লেখযোগ্য। অন্যান্য প্রকাশিত পুস্তকের মধ্যে মসলিনের ইতিহাস রচনার জন্য দুটি বই বিশেষ সহায়ক। প্রথম, জন টেলরের এ স্কেচ অব দ্য টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ ঢাকা। এই বইখানি 1840 সালে প্রকাশিত হয় এবং এতে গ্রন্থকার ঢাকার সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করেন। জেমস টেলর বেশ কয়েক বছর ঢাকায় বসবাস করেছিলেন এবং যেহেতু ওই সময় পর্যন্ত ঢাকার মসলিন শিল্প সম্পূর্ণ লোপ পায়নি, মসলিন শিল্পের সাথে গ্রন্থকারের চাক্ষুষ পরিচয় ছিল। কিন্তু তার চেয়েও বেশি উল্লেখযোগ্য বই হচ্ছে এ ডেসক্রিপটিভ অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অব দ্য কটন ম্যানুফ্যাকচার অব ঢাকা ইন বেঙ্গল 1851। 1851 সালে বিলাতের বিখ্যাত প্রদর্শনী, যেটি কিনা গ্রেট এক্সিবিশন নামে পরিচিত, অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীর দ্রষ্টব্য জিনিসসমূহের মধ্যে ঢাকাই মসলিন এক বিশেষ স্থান অধিকার করে। এমনকি কারো কারো মতে ঢাকাই মসলিন সর্বোত্তম বিবেচিত হয়। ওই জন্যই ঢাকাই মসলিন সম্বন্ধে বিলাতের অধিবাসীকে সম্যক অবগত করানোর উদ্দেশ্যেই বইখানি রচিত হয় এবং আমার জানা মতে এই বইখানি ঢাকাই মসলিনের একমাত্র ধারাবাহিক ইতিহাস। এই বইখানিতে গ্রন্থকারের নাম উল্লেখ করা হয় নাই, কিন্তু পণ্ডিতেরা মনে করেন এ স্কেচ অব দ্য টপোগ্রাফি ও অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অব ঢাকা গ্রন্থ প্রণেতা জেমস টেলরই ওই গ্রন্থের রচয়িতা। এই বইখানির ভূমিকা পাঠেই ধারণা জন্মে যে জেমস টেলরই বইখানি লিখেন, যদিও ওই বইখানিতে এ স্কেচ অব দ্য টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অব ঢাকা গ্রন্থেরও কোনো উল্লেখ নাই। এছাড়া বেইনসের হিস্টোরি অব দ্য কটন ম্যানুফ্যাকচার অফ গ্রেট ব্রিটেন এবং ডক্টর উবি এর কটন ম্যানুফ্যাকচার অফ গ্রেট ব্রিটেন বইগুলোতেও ঢাকাই মসলিন সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, বাঙালি লেখক কর্তৃক ঢাকাই মসলিন সম্বন্ধে ব্যাপক গবেষণা করার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। বাংলা ভাষায় ঢাকাই মসলিন সম্বন্ধে লিখিত কোনো তথ্যমূলক বই বা প্রবন্ধ আমার নজরে পড়েনি। ইংরেজি ভাষায় লিখিত এক প্রবন্ধের জন্য একজন বাঙালিকে কৃতিত্ব দেয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তদানীন্তন রিডার ও বিভাগীয় অধ্যক্ষ যোগীশচন্দ্র সিংহ
1824 সালে ঢাকাই মসলিন সম্পর্কে একটি সাধারণ বক্তৃতা লিখেন। পরে ওই বক্তৃতা কলিকাতার মডার্ন রিভিউ পত্রিকায় 1985 সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়। যদিও লেখক নিজে তার বক্তৃতা ও ছাপান রচনাটি গবেষণামূলক মনে করেননি, আমার মনে হয় লেখক রচনাটিতে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এন ব্যানার্জির মনোগ্রাফ অন দ্য কটন ফ্যাব্রিক্স অফ বেঙ্গল বইখানেও বেশ মূল্যবান। যদিও আলোচ্য বিষয়ের ব্যাপকতা হেতু গ্রন্থকার ঢাকাই মসলিনের প্রাপ্য গুরুত্ব দিতে পারেননি, আমাদের এই আলোচনায় সকল সম্ভাব্য অপ্রকাশিত দলিল ও প্রকাশিত পুস্তকসমূহের সাহায্য নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা বলতে ঢাকা জেলা বা বিভাগ এবং ঢাকা শহরকে বোঝায়, কিন্তু ইতিহাসে ঢাকার অনেক ভৌগোলিক পরিবর্তন হয়েছে। আনুমানিক 1550 সালে অঙ্কিত দ্য ব্যারোস এর মানচিত্রে সর্বপ্রথম ঢাকা নামের উল্লেখ পাওয়া যায়। ওই মানচিত্রে ঢাকা দ্বারা হয়তো ঢাকা শহর এলাকাকেই ইঙ্গিত করা হয়েছে। এরপর ঢাকার উল্লেখ করা হয়েছে আবুল ফজলের আকবর নামক বিখ্যাত ইতিহাস গ্রন্থে। আবুল ফজলের বর্ণনা মতে ঢাকায় মুঘল সৈন্যদের জন্য একটি থানা স্থাপিত হয়েছিল। আবুল ফজলের আইন-ই আকবরীতে বাংলাদেশের প্রশাসনিক বিভাগসমূহের নাম পাওয়া যায়। উক্ত গ্রন্থে সুবা বাংলাকে 19টি সরকারে এবং প্রত্যেক সরকারকে কয়েকটি মহল বা পরগনায় ভাগ করা হয়েছে। বর্তমান ঢাকা জেলা ও তার পার্শ্ববর্তী জেলাসমূহ আইন-ই আকবরীতে সরকার বাজুহা, সরকার সোনারগাঁ, সরকার ফতেহাবাদ ও সরকার বাকলা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। ঢাকা বাজু নামক একটি পরগনা সরকার বাজুহার অধীনে ছিল এবং বর্তমান ঢাকা শহর ঢাকা বাজু পরগনারই অংশবিশেষ ছিল। পরবর্তীকালে আনুমানিক 1722 সালে নওয়াব মুর্শিদ কুলি খান বাংলার প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে সাজান এবং আইন-ই আকবরীর 19টি সরকারের স্থলে সুবা বাংলাকে 13টি চাকলায় বিভক্ত করেন। এই 13টি চাকলার অন্যতম চাকলা ছিল জাহাঙ্গীরনগর। পূর্ববর্তী সময়ের সরকার বাজুহা, সরকার সোনারগাঁও, সরকার ফতেহাবাদ ও সরকার বাকলার কিছু কিছু অংশ চাকলা জাহাঙ্গীরনগরের অন্তর্ভুক্ত হয়। মোটামুটিভাবে বলতে গেলে বর্তমান ঢাকা বিভাগ নিয়েই চাকলা জাহাঙ্গীরনগর গঠিত হয়েছিল। ইংরেজ কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ করলে তারা এই প্রশাসনিক ব্যবস্থার উত্তরাধিকারী হয় এবং সেহেতু ইংরেজ শাসনের গোড়ার দিকে চাকলা জাহাঙ্গীরনগর ঢাকা প্রদেশ নামে অভিহিত ছিল। অবশ্য এই নাম ইংরেজ শাসন কর্তৃপক্ষের দেয়া এবং সে যুগের ইংরেজ লেখকরা ঢাকা বলতে ঢাকা প্রদেশকেই বা চাকলা জাহাঙ্গীরনগর বোঝাত। যদিও বাংলাদেশের প্রায় সর্বত্রই অল্প বিস্তর তাঁতশিল্প বর্তমান ছিল। ঢাকা শহর কেন্দ্রীয় ভূভাগই, যাকে বর্তমান ঢাকা জেলা, ময়মনসিংহ জেলার দক্ষিণ অংশ এবং ফরিদপুর জেলার উত্তর ভাগের সাথে অভিন্ন মনে করা যায়, তাঁত শিল্পে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল। ঢাকা জেলার তাঁত শিল্প 19বিংশ শতকের প্রথমার্ধে জেমস টেলর নিজের চোখে দেখেছেন। তার মতে ঢাকা জেলার প্রত্যেক গ্রামেই কম বেশি তাঁতের কাজ চলত, কিন্তু উৎকৃষ্ট ধরনের মসলিন তৈরির জন্য কয়েকটি স্থান বিশেষ প্রসিদ্ধ ছিল। এইগুলো হচ্ছে ঢাকা, সোনারগাঁ, ধামরাই, তিতাবাদী, জঙ্গলবাড়ি ও বাজিতপুর। এদের মধ্যে প্রথম 4টি স্থান বর্তমান ঢাকা জেলাতেই অবস্থিত, বাকি 2টি বর্তমান ময়মনসিংহ জেলায়। অনেক ইউরোপীয় লেখক ঢাকার মসলিন শিল্পের প্রশংসা করেছেন। ইরানি, তুরানি, মুঘল, পাঠান, আর্মেনিয়ান এবং ইউরোপীয় বণিক কোম্পানিরা ঢাকাই মসলিনের ব্যবসায় বিশেষ তৎপর ছিল। সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় বণিক কোম্পানিরা ঢাকায় নিজেদের বাণিজ্য কুটির স্থাপন করেছিল এবং ঢাকার বস্ত্র রপ্তানির উদ্দেশ্যে অনেক টাকা এবং কাঁচা সোনা ও রূপা আমদানি করত। মুঘল সম্রাট বাংলার নওয়াব এবং বিখ্যাত টাকা বিনিময়কারী মানি চেঞ্জার অর ব্যাংকার ও ব্যবসায়ী জগৎ শেঠের ব্যবহার উপযোগী মসলিন সংগ্রহের জন্য ঢাকায় তাদের এজেন্ট বা গুমস্তা নিয়মিতভাবে নিযুক্ত ছিল। জেমস টেলরের সময় ঢাকার মসলিন শিল্প বিলুপ্তির পথে, কিন্তু তবুও টেলরের বর্ণনা অনুসারে ঢাকায় তখনও প্রায় 750 ঘর তাঁতি পরিবার তাঁত শিল্পে লিপ্ত ছিল। ঢাকার 12 থেকে 13 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত সোনারগাঁও অতি পুরনো শহর। হিন্দু আমলে সুবর্ণগ্রাম, মুসলমান আমলের সোনারগাঁও পূর্ব বাংলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেছিল এবং প্রাক মুঘল বাংলার স্বাধীন সুলতানদের সময় সোনারগাঁও বাংলার দ্বিতীয় রাজধানী রূপে পরিগণিত ছিল। এমনকি সুলতান ফখর উদ্দিন মোবারক শাহ ও সুলতান ইখতিয়ার উদ্দিন গাজী শাহের সময় পূর্ব বাংলার রাজধানীও ছিল। রাজধানী থাকা অবস্থাতেই ইবনে বতুতা সোনারগাঁও সফর করেন এবং এর সূক্ষ্ম সুতিবস্ত্রের প্রশংসা করেন। আগেই বলা হয়েছে যে রালফ ফিচ আর আবুল ফজলও সোনারগাঁওয়ের সুতিবস্ত্রের ভূয়সী প্রশংসা করেছেন। সোনারগাঁও প্রধানত মুসলমান অধ্যুষিত এলাকা ছিল এবং মুসলমান তাঁতিরাই এখানে মসলিন শিল্পে সুনিপুণ ছিল। সপ্তদশ ও অষ্টাদশ শতকে বিদেশি ব্যবসায়ী ও ইউরোপীয় বণিক কোম্পানিরা সোনারগাঁও থেকে বহুমূল্যের মসলিন রপ্তানি করত। একমাত্র ইংরেজ কোম্পানির কুটিতেই সোনারগাঁওয়ের 13 বা 1400 তাঁতি তালিকাভুক্ত ছিল।
জেমস টেলরের সময় সোনারগাঁওয়ের মসলিন শিল্প নষ্ট হয়ে গেলেও টেলর প্রায় ৩০০ পরিবার তাঁতি দেখেছিলেন। ধামরাই ঢাকা থেকে ২০ মাইল পশ্চিমে বংশী নদীর তীরে অবস্থিত। ধামরাইয়ে প্রধানত হিন্দু বসতি ছিল এবং ধামরাইয়ের তাঁতিরা মসলিন তৈরির চেয়েও মসলিনের উপযোগী উৎকৃষ্ট ধরনের সূক্ষ্ম সুতা কাটার জন্য প্রসিদ্ধ ছিল। আমি লাইনটা আবার পড়ছি। ধামরাই ঢাকা থেকে ২০ মাইল পশ্চিমে বংশী নদীর তীরে অবস্থিত। ধামরাইয়ে প্রধানত হিন্দু বসতি ছিল এবং ধামরাইয়ের তাঁতিরা মসলিন তৈরির চেয়েও মসলিনের উপযোগী উৎকৃষ্ট ধরনের সুতা কাটার জন্য প্রসিদ্ধ ছিল। ১৯ শতকের প্রথমার্ধে ধামরাইয়ের প্রায় ৪০০ ঘর তাঁতি পরিবার বসবাস করত। তিতাবাদী কাপাসিয়া থানার অন্তর্গত। লক্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত একটি বর্ধিষ্ণু গ্রাম। লক্ষা বলতে এখানে শীতলক্ষা, আর কাপাসিয়া থানা হচ্ছে গাজীপুর জেলায়। আচ্ছা, এখানে উৎকৃষ্ট ধরনের ফুটি কার্পাস জন্মাতো এবং এখানে মুলায়েম ও সূক্ষ্ম মসলিন তৈরি হতো। জেমস টেলর তিতাবাদীতে প্রায় ২০০ ঘর তাঁতি পরিবার দেখেছিলেন। জঙ্গলবাড়ি ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে অবস্থিত। ইহা মুঘল আমলের সরকার বাজুহা ও জাহাঙ্গীরনগর চাকলায় এবং ইংরেজ শাসনের গোড়ার দিকে ঢাকা প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান ইহা ময়মনসিংহ জেলায় অবস্থিত। জঙ্গলবাড়ির তাঁতিরা উৎকৃষ্ট মসলিন তৈরির জন্য এককালে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিলেন এবং মসলিন শিল্প এই এলাকার লোকদের বিশেষ জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল। কিন্তু ১৯ শতকের প্রথমার্ধে জেমস টেলর জঙ্গলবাড়িতে মাত্র ১০০ ঘর তাঁতি পরিবার দেখেন। বাজিতপুর জঙ্গলবাড়ি থেকে প্রায় ৫০ থেকে ২০ মাইল দূরে অবস্থিত। বাজিতপুরও বর্তমান ময়মনসিংহ জেলার আওতাধীন। এখানে উৎকৃষ্ট ধরনের কার্পাস জন্মাতো। আমি খুব সম্ভবত এখানে বলে রাখি, বাজিতপুর এখন খুব সম্ভবত কিশোরগঞ্জ জেলায়, আমি যদি ভুল না করে থাকি। জঙ্গলবাড়ি ও বাজিতপুর কয়েক প্রকারের উৎকৃষ্ট মসলিন তৈরির জন্য প্রসিদ্ধি লাভ করেছিল। উপরোক্ত স্থানগুলোর মসলিন তৈরিতে প্রসিদ্ধি লাভ করার দুইটি কারণ দেয়া যায়। প্রথমত, এই স্থানগুলোর ভৌগোলিক অবস্থান। পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে ঢাকাই মসলিনের সূক্ষ্মতার একটি কারণ হচ্ছে ঢাকা এলাকায় উৎপন্ন এক বিশেষ শ্রেণীর কার্পাস বা তুলা। যেখানে এই বিশেষ শ্রেণীর কার্পাস জন্মাতো, উপরোক্ত স্থানগুলো তার নিকটে অবস্থিত থাকায় মসলিন তৈরির উপকরণ তথা তুলা সংগ্রহের জন্য আদর্শ স্থান ছিল। লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার পড়ছি। ঢাকা এলাকায় উৎপন্ন এক শ্রেণীর বিশেষ কার্পাস বা তুলা মানে ফুটি কার্পাস, যেখানে এই বিশেষ শ্রেণীর কার্পাস জন্মাতো, উপরোক্ত স্থানগুলো তার নিকটে অবস্থিত থাকায় মসলিন তৈরির উপকরণ তথা তুলা সংগ্রহের জন্যও আদর্শ স্থান ছিল। প্রকৃতপক্ষে তিতাবাদী, বাজিতপুর, ধামরাই ও সোনারগাঁও এলাকায় উৎকৃষ্ট তুলা উৎপন্ন হতো। দ্বিতীয় কারণটি আরও তাৎপর্যপূর্ণ। উপরোক্ত স্থানগুলোর মধ্যে কোনো কোনোটি বহুদিন ধরে দেশের শাসনকেন্দ্র বা রাজধানী ছিল। ঢাকার কথা বলাই বাহুল্য। সোনারগাঁও সম্বন্ধেও আগে বলা হয়েছে। ধামরাইও হিন্দু আমলে কোনো হিন্দু রাজার রাজধানী ছিল বলে জানা যায়। জঙ্গলবাড়ি ভূঁইয়া প্রধান ঈশা খান মসনদ ই আলা ও তার পরিবারের নামের সাথে জড়িত। পরবর্তী এক অধ্যায়ে আলোচনা করে দেখানো হয়েছে যে মসলিন শিল্প রাজা বাদশাহ ও আমির উমরাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এত উন্নতি করতে পারত না এবং প্রকৃতপক্ষে প্রধানত মোগল বাদশাহদের পৃষ্ঠপোষণ লাভে বঞ্চিত হওয়াতেই মসলিন শিল্প বিলুপ্ত হয়। সুতরাং মনে হয় যে সব স্থানে রাজশক্তির শাসনকেন্দ্র ছিল। যেসব স্থানের মসলিন শিল্প উন্নতি লাভ করে এবং দেশে বিদেশে প্রসিদ্ধি লাভ করে, উপরে আমি দুঃখিত, লাইনটি আমি আবার পড়ছি, লাইনটি আমি একটু ঝামেলা হয়ে গিয়েছে। সুতরাং মনে হয় যে সব স্থানে রাজশক্তির শাসনকেন্দ্র ছিল। যেসব স্থানের মসলিন শিল্প উন্নতি লাভ করে এবং দেশে বিদেশে প্রসিদ্ধ লাভ করে, মানে এটা হয়তো উনি একটু লাইনটা একটু ঝামেলা হয়ে গিয়েছে, এটা আমার মনে হচ্ছে সুতরাং মনে হয় সব স্থানে রাজশক্তির শাসনকেন্দ্র ছিল এবং যেসব এই সকল কারণের জন্য মসলিন শিল্পটা উন্নতি লাভ করে এবং দেশে বিদেশে প্রসিদ্ধি লাভ করে। উপরে উল্লিখিত স্থানগুলো ছাড়াও আরও কয়েকটি স্থান বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত ছিল, যেমন মুরাপাড়ায়, যেটি কিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত, কিছু পরিমাণ মসলিন তৈরি হতো এবং আবদুল্লাপুর ও বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলায়, আবদুল্লাপুর হয়তো টঙ্গীর যেই আবদুল্লাপুর আমাদের ঢাকার, এটা হয়তো ওকে, ও বিক্রমপুরে মুগা সিল্ক ও সুতা মিশ্রিত কাপড় তৈরি হতো। ঢাকা জেলার অন্তর্গত কলাকোপা এবং ত্রিপুরা জেলার অন্তর্গত চাঁদপুর, নারায়ণপুর ও শ্রীরামপুর নামক স্থানসমূহে অধিক পরিমাণ মোটা কাপড় তৈরি হতো। এইসব মোটা কাপড়ের উপযোগী তুলা, যাকে ভোগা তুলা বলা হতো, পার্শ্ববর্তী অঞ্চলে এবং আসাম ও ত্রিপুরার পার্বত্য এলাকায় অধিক পরিমাণে উৎপন্ন হতো। ইংরেজ কোম্পানি ঢাকায় তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, কিন্তু তাদের এজেন্ট বা গুমস্তা উপরোক্ত সকল স্থানে নিযুক্ত থাকত। ঢাকার কুঠির তত্ত্বাবধানে এইসব এজেন্টরা উপরোক্ত
সকল স্থান থেকে মসলিন ও অন্যান্য নানা রকমের সুতিবস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো এবং ঢাকা থেকে বিদেশে চালান দিত। এখানে সূত্র 31টা সূত্র আছে। আমার কি মনে হয় এগুলো আমার পড়াটা প্রয়োজন, নাকি আমি চেষ্টা করব যে এগুলো আমি একটু ডেসক্রিপশন বক্সে আমি একটু দিয়ে দিব সূত্রগুলো। এখানে 1 থেকে 31 পর্যন্ত আছে প্রতিটি অধ্যায়ের হয়তো। যাই হোক, আমরা সে ব্যাপারটি হয়তো দিয়ে দিব। এখানে প্রথম একটি অধ্যায় শেষ হচ্ছে, তাও আমি যদি সূত্র আপনাদের দুই একটি বলি। আমরা দ্বিতীয় পর্বে পড়ব হচ্ছে মসলিনের বুনন প্রণালী, সেটি আমরা একটু পড়ব। আর এখানে উদ্ধৃতির জন্য দেখুন 1 নম্বরে বলা হচ্ছে এ ডেসক্রিপটিভ অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য কটন ম্যানুফ্যাকচার অফ ঢাকা, পেজ এখানে PP7.11 এক্সায় আর কি। এফ ওয়াটসনের দ্য টেক্সটাইল ফেব্রিক্স অফ ইন্ডিয়া ভলিউম 7, এই পুস্তকে ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে রক্ষিত মসলিনের বিবরণ দেওয়া হয়েছে। এ জেনারেল গাইড টু ঢাকা মিউজিয়াম, পেজ 62, ইহা ঢাকার বলদা মিউজিয়াম থেকে আনা হয়েছে। এবং হবসন জবসন মসলিন শব্দ দ্রষ্টব্য। তারপরে 5 নম্বরে মডার্ন রিভিউ আছে, এপ্রিল 1925, পেজ নাম্বার 400। যাই হোক, এরকম আরও আছে। আমি চেষ্টা করব এই সূত্রগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। আমার কথার মধ্যে একটু মানে মাঝে মাঝে একটু হয়তো ভুল হয়ে গিয়েছে বা জড়তা চলে এসেছে, বা হয়তো কিছু কিছু ব্যাপার মিস্টেক করে যেতে পারি কথার মধ্যে, যখন নিজে বই পাঠ ছাড়া একটু অন্য দিকে যদি আমার মন যেয়ে থাকে সেই ক্ষেত্রে। তো যাই হোক, আমি সবার কাছে মানে করজোড়ে বিনীত অনুরোধ করছি, আমি দুঃখিত এবং লজ্জিত এর জন্য। তো আমি আশাবাদী আপনারা হয়তো অনেকেই ব্যাপারটি পজিটিভভাবে নিচ্ছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন আমার ভুলগুলো। তবে সবশেষে আমি একটা জিনিস বলতে চাই, আসলে আমাদের মানবিক মানুষ হওয়া প্রয়োজন। এতটুকুই আমার কথা, আমাদের মানবিক মানুষ হওয়া প্রয়োজন। আমি কেন আমার মতের বিরুদ্ধে আপনি যেতেই পারেন, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে গালি দিলে আমি কি আপনাকে মারতে পারি? আমি কি আমার আরও অন্যান্য মানুষজন মিলে আমি আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারি যে এই লোক আমাকে গালি দিয়েছে, একে মেরে ফেলা আমার জন্য ঠিক হবে? এই ধরনের নীতি আসলে হয় না, যেটি কিনা আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই ঘটছে এখন বর্তমানে, মব জাস্টিস। মানে এগুলো আসলেই মেনে নেওয়া যায় না। সরকার পতনের পর থেকে এরকম ঝামেলা, এটা কয়দিন? এরকমটা তো না। তারপরে যদি আমি আরেকটু আমি বলি, যেহেতু আমি বলছি, আমাদের ঢাকায় পাবলিক বাসে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে মেয়েরা। রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছে মেয়েরা, রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছে অনেকটাই। রাস্তাঘাটের মধ্যে পিছন থেকে লোকজন বাসের মধ্যে ঘেঁষাঘেঁষি করে ধাক্কাধাক্কি করছে, ইচ্ছা করে, মানে এই ধরনের নোংরামিগুলো করছে, পিছন থেকে ধাক্কা দিচ্ছে। এগুলো কোনো ব্যাপার? এগুলো তো লজ্জা, এগুলো লজ্জা, এগুলো লজ্জা। আপনি এগুলো করতে পারেন না। আপনি নিজে ভালো না হয়ে আপনি আরেকজনকে ভালো সাজাতে পারেন না। এগুলো কি ধরনের কালচার? আপনি একটা মেয়েকে সম্মান না দিয়ে তার পিছন দিয়ে আপনি চাইলে মানে চাচ্ছেন যেমন আপনি কাপড়ের উপর দিয়ে পাবলিক প্লেসে ওয়ান কাইন্ড অফ র্যাপ করে ফেলতে। আমি আমি লজ্জিত এই ধরনের কথাগুলো বলার জন্য। বাট এই ব্যাপারগুলো তো আসলে কাম্য না আমাদের, এগুলো তো আমাদের কাম্য না। এই ধরনের মানে হিংসাত্মক, ঘৃণাত্মক, আক্রমণাত্মক এবং এই ধরনের যারা কিনা মানে অনেক মানে যারা ইপটিজিংয়ের পক্ষবাদী, এই ধরনের মানুষগুলো বা এই ধরনের আচরণগুলো তো আমাদের কাম্য না। এরকম অহরহ ঘটছে। বেশ মেয়ের আমি অনেক ধরনের লেখা আমি পাচ্ছি, এমনকি ইনবক্সেও আমি শুনেছি, এবং আমার ক্লোজ একজন পরিচিত একটা মেয়ে, তারও এরকম কাহিনী শুনতে হচ্ছে। মানে আসলে এগুলো মানা মানা যায় না এইসব ব্যাপার। এবং আমরা কতটুকু অন্ধত্বের মধ্যে বাস করি এটা আসলে বলার মতো না। যেই তাগিদে আসলে এই বই পাঠের চক্রটি হাতে নিয়েছি, যে যদি এখান থেকে 100 জন মানুষ থেকে যদি একজন মানুষ শুনে, সে যদি একটু মানে মানবিক হয়, এতটুকুই আমার কামনা। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, আপনি আমাকে গালি দিতে পারেন, তাই বলে আমি আপনাকে মারতে পারি না, আমি আপনাকে হত্যা করতে পারি না। আপনি আমার পরিবার সম্পর্কে গালি দিতে পারেন, আপনি আমার ধর্ম সম্পর্কে সমালোচনা করতে পারেন, সেই অধিকার আপনি রাখেন। তার জন্য আমি আপনাকে মেরে ফেলতে পারি না, তার জন্য আমি আপনাকে মেরে ফেলতে পারি না। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, তবুও হয়তো এখানে এই কথাগুলো যাদের ভালো লাগবে না, তাদের হয়তো ব্যক্তিগত আক্রোশের শিকার আমি হব, ঠিক আছে? তো তারপরও এসব জিনিস আসলে মেনে নেওয়া যায় না। এগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না। ঘৃণা দিয়ে আসলে কখনোই ঘৃণা জয় করা যায় না। ঘৃণাকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে।
এই ধরনের কথাগুলো আসলে এখন মিথ হয়ে গিয়েছে। আপনি কাকে কি বলবেন? আমরা একটা অসুস্থ একটা জেনারেশন তৈরি করেছি। আমি যতই বলি হ্যাঁ আমাদের জেনজি অনেক, আমরা মানে এরকম একটি মানে দুর্ধর্ষ কাণ্ড আমরা ঘটিয়ে ফেলেছি দেশে, যে আমরা সরকারের মতো একটা জায়গায় পতন ঘটিয়ে ফেলেছি। কিন্তু তাও কোথায় শান্তি এলো? শান্তি তো এলো না। কি হলো আমি জানি না। আমাকে অনেকেই হয়তো গালমন্দ করতে পারেন। আমি লজ্জিত, আমি দুঃখিত। অনেক ধরনের কথাই বলি না। নিজের পরিবারের একটা নিরাপত্তা আছে, আমার জন্য আমার পরিবার একটা চাপে পড়ুক এই ব্যাপারটি আমি আসলে চাই না। তো লোকে চায় একটু শান্তি চাই। ভাই এই ঘৃণা হিংসা এই ব্যাপারগুলো তো আসলে কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। এগুলো ভালো লাগে না নিজের ভিতরে। যখন মানে এর আগে অনেক আগে রিভারগোট যখন পড়ি, রিভারগোট, তো ওইখানে একটা কথা লেখা ছিল যে আত্মার ভিতরে যদি বিষণ্ণতা ঢুকে যায় তখন আর মানুষ শান্তি পায় না। তো যারা অনেকেই শান্তিপ্রিয় মানুষ, আসলে আমাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে যে কখন কার কোন প্রতিহিংসার শিকার হয়ে যায় তার ঠিক নেই, কোনো ঠিক নেই। মানে নিজেদের জীবনটায় যেমন একটা মারাত্মক অনিশ্চয়তা অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছে। যাই হোক, কি বলবো আসলে, আমার যদিও বলাটা উচিত না, কিন্তু আসলে এসব ব্যাপার কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের আরও অনেক বেশি মানবিক হতে হবে, আমাদের আরও সহ্য শক্তি অনেক বেশি প্রবল হতে হবে। তা না হলে এরকম ঠুনকো সহ্য শক্তি দিয়ে, ঠুনকো আবেগ দিয়ে, একটা ঠুনকো আবেগের দোহাই দিয়ে একটা মানুষকে হত্যা করে ফেলাটা, এটা আমার কাছে সমীচীন মনে হয় না। আমি জানি না আপনাদের আদর্শ, আপনাদের নীতির সাথে আমার পার্থক্য থাকতে পারে, আমার নীতির সাথে আদর্শের সাথে আপনাদের দ্বন্দ্ব থাকতে পারে। তাই বলে এমন কোনো দ্বন্দ্বের কারণ আমি দেখি না যেই দ্বন্দ্বের কারণে আপনি আমাকে হত্যা করতে পারেন বা আমি আপনাকে হত্যা করতে পারি। আমরা কথা বলতে পারি, কিন্তু কথা বলার জন্য আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না, আমি আপনার গায়ে হাত তুলতে পারি না। আপনি আমাকে যেমন ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না, আমিও আপনাকে ঠিক তেমনিভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারি না। আমি এই ধরনের নীতিতেই বিশ্বাস করি। আমরা ভালো মানুষ চাই, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভাষায় আলোকিত মানুষ চাই। কিন্তু সেটাই একটা প্রশ্ন, আমরা আলোকিত মানুষ চাই, কিন্তু সেই আলোকিত মানুষকে আমরা পাবো নাকি হুমায়ুন আজাদের ভাষায় সব কিছু নষ্টদের দখলে যাবে? ভালো থাকেন।